জাপানের যে ইনফ্রাস্ট্রাকচার, ওই ইনফ্রাস্ট্রাকচার এখানে ইউএস এর মতো নেই, জায়গার মতো নেই। গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে নতুন করে স্বাগত জানাই লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। লাস্ট ব্লগে বলেছিলাম না, অনিন্দুর জাপানের সব অভিজ্ঞতাগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করব। আজকে সেই সুযোগটা নিয়ে ভিডিওটা পোস্ট করছি। মন দিয়ে দেখবেন আর শুনে বলবেন যে কেমন লাগলো জাপানের গল্প শুনে। না, জাপানে তো আর আপনাদেরকে নিয়ে যেতে পারবো না এখন, আমারও বড্ড ইচ্ছে। প্রচুর গল্প আমিও শুনেছি, এখনও শুনি। এই যেমন ধরুন থাকতে থাকতে এই স্নোফল দেখছি, বা কখনো ওয়েদার সিজন, যেমন হচ্ছে আপনার চেরি ব্লসম হচ্ছে, বা আপনার গাছের কালার চেঞ্জ হচ্ছে, যেটাকে আপনার ফল কালার্স বলে। কিছু না কিছুর সাথে জানেন তো সব সময় জাপানের তুলনা করে, একটাই কথা বলে, জাপানের মতো সুন্দর কান্ট্রি নাকি সত্যি হয় না। যেরকম তার প্রাকৃতিক সৌন্দর্য, সেরকম লোকজন, আচার ব্যবহার, কথাবার্তা সব কিছুই যেন বেস্ট। জানি না, যে কান্ট্রিতে যাইনি সেই কান্ট্রির ব্যাপারে বেশি হয়তো আমিও বলতে পারবো না, তবে হ্যাঁ, তার যে অভিজ্ঞতা হয়েছে সেইটা আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারবো। তাই বলেছি, তুমি চাকরি করতে করতে যা যা সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো করেছো আজকে সব বলো, আমি আমার দর্শকদেরকে সব কিছু শোনাতে চাই। এই যে তাই বললো, আমি স্নো দেখতে দেখতে সবার সাথে বরং গল্প করি, কিন্তু মিঠি নাচরবান্দা তার পাপার সাথে সেও যাবে। এরকম বরফ কেটে কেটে অতটা হাঁটা যায়? হ্যাঁ, হাঁটতে আমাদের অসুবিধা হবে না। ও বাচ্চা মানুষ আর কইটুকু হাঁটবে বলুন? ওই একটু না যেতেই ঘরে ঢুকেই বলছে, মাম্মি আমি একদম যেতে পারবো না, বাইরে প্রচুর ঠান্ডা। আরে ঠান্ডা তো বটেই, তার সাথে স্নোফল যে হচ্ছে, কি করেও যাবে বলুন? মনে আছে তো সেই স্নোফলে যে ভিডিওগুলো দিচ্ছি, তারই কন্টিনিউশন চলছে। অনিন্দ বলল পাড়াটা একটু ঘুরতে ঘুরতে সকলকে দেখাই। সাদা চাদরে সত্যিকারে যে ঢাকা, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে আজকের বেশি স্নোফলের ভিডিও আমি দেখাবো না, আজকের জাপানের অভিজ্ঞতা শেয়ার করব। প্রচুর স্নো পড়েছে, প্রচুর স্নো, 6 ইঞ্চের মতো স্নো হয়ে গেছে। এখন -17 বাইরে, -17 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি সেন্টিগ্রেডেই বলছি, এখানে সবাই ফ্যারেনহাইট ইউজ করে বোঝার সুবিধার জন্য। কিন্তু এরকম স্নো আমি যখন জাপানে ছিলাম, অফিসের সূত্রে কাজ করতাম IBM থেকে, তো তখন এরকম অফিস থেকে ফেরার সময় এরকম স্নো চেয়েছিল। সেটাই আজকে দিনটা মনে পড়ে গেল। টোকিওতে এরকম এত স্নোফল হতো, প্রত্যেকটা সিজন এত সুন্দর করে বোঝা যেত। সামারে ফুল সামার, উইন্টারে ফুল উইন্টার, স্নোফল, স্প্রিং, অটম, সব কিছু একদম ইউনিক। জাপানের মতো জায়গা একদম হয়ই না। গ্লাভস ছাড়া হাতটা জমে যাবে একদম। গ্লাভসটা পরে নিলাম ডান হাতে, ঠান্ডা একদম জমে যাচ্ছে। -17 এরকম স্নোফল শার্লটে আমার মনে হয় না এত হয়েছে বলে লাস্টে নিয়ে আসছে। দারুণ অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স। একদম ঠান্ডা কিন্তু এত সুন্দর, ভালো লাগছে। এরকম তো সবসময় হয় না, বছরে একবার দুবার। তো শার্লটে আমাদের অতটা স্নোফল হয় না, তবু যখন হয় ভালো মতোই হয়। এই দিনটা জাস্ট এনজয় করছি। আর তো হবে না, এই বছরে হলেও দেখা যাবে। মিঠিকে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু এত ঠান্ডা, এত জোরে হাওয়া দিচ্ছে, স্নোফল হচ্ছে, তো ওকে নিয়ে আসা ঠিক হবে না। তো ওই জন্য বললাম তুই ঘরে থাক। মায়না হচ্ছিল, কাজ ছিল যে আমার সঙ্গে বেরোবে বলে। আমি বললাম ঠিক হবে না, এখন স্নোফলটা একটু কমুক তখন বেরোবে। ওই জন্য ঘরে রেখে দিয়ে আসছি। আচ্ছা, তুমি যে বললে জাপান হচ্ছে যে জাপানের মতো কান্ট্রি হয় না, জাপান খুব ভালো, তো জাপান স্নো ছাড়া জাপানে আর কি স্পেশাল আছে যে এত ভালো? সবসময় বলো, আমি শুনেছি, তাও একটু সবার সাথে জাপানের যে ইনফ্রাস্ট্রাকচার, ওই ইনফ্রাস্ট্রাকচার এখানে ইউএস এর মতো নেই, জায়গার মতো নেই। আমি যখন গিয়েছিলাম জাপানে 1 বছরের মতো ছিলাম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে রাস্তাটা গেছে, একটা ব্রিজ, সেই ব্রিজের মধ্যে 4টে লেয়ার, 4টে লেয়ারের মধ্যে এক একটা লেয়ারে বাস, ট্রাফিক, আরেকটা লেয়ারে ট্রেন, এরকম 1, 2, 3, 4টে একটা ব্রিজের মধ্যে। তো
একটা ব্রিজ, যেহেতু জায়গা ছোট জায়গা, তাই একটা মানে ব্রিজের মধ্যে 4টে লেন, মানে প্যারালালি একটা লেনের মধ্যে রাস্তা দিয়ে সব গাড়ি যাচ্ছে। তো এটা একটা প্রথমে দেখেছি। আরেকটা ভালো জিনিস, মানুষরা প্রচুর হেল্পফুল। মানে কোথাও হারিয়ে গেলে, কোনো কিছু দরকার থাকলে, কোনো কিছু দরকার পড়লে জিজ্ঞাসা করার জন্য, মানে একদম মানে কেউ না তো বলবে না, শুধু দূরের কথা, তোমাকে হেল্প করার জন্য নিজের ওয়েট করে, নিজের টাইমকে না ভেবে তোমার জন্য হেল্প করবেই, এরকম ধরনের ব্যাপার। এরকম অনেক ইনসিডেন্ট আমার হয়েছিল, টুকটাক করে গল্প আছে। তো অফিস যাওয়ার সময় প্ল্যাটফর্মের মধ্যে বুঝতে পারছিলাম যে ট্রেনটা আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে। তো দেখিয়ে ওটা আমাকে বলেছিল, সে তার অপোজিট ট্রেন এসে গেছে, সেই মানুষটা অন্য দিকে যেত, অপোজিট দিকে অন্য ট্রেনে যেত, প্ল্যাটফর্মের এই পাশে, আমার প্ল্যাটফর্মে এই পাশে দাঁড়ানোর কথা। তো ও বেচারা আমাকে হেল্প করার জন্য, তার ট্রেন এসে গেছে, সে অত দায়িত্ব পড়াও না করে আমাকে বলছে আছে নট দিস ট্রেন, দিস ট্রেন। তো ওটাই দেখলাম, ওটা অনেকটা। আরেকবার হয়েছিল, আমার সুপার মার্কেটে গিয়েছিলাম, তখন ঠান্ডার মধ্যে হাতে গ্লাভস ছিল, গ্লাভসটা পড়ে গেছিলো। তখন পড়ে গেছিলো বুঝতে পারিনি, যখন বাইরে বেরিয়েছি সুপার সেন্টার থেকে ঠান্ডায়, তখন আমি বুঝতে পারলাম যে আমার একটা হাতে গ্লাভস পড়ে গেছে। তো ভিতরে এসে ওদের একটা সার্ভিস সেন্টার ছিল, তো আমি জাস্ট খুঁজাখুঁজি করছিলাম। তো ওরা বললো যে এনিথিং লস্ট, আনলাম যে আমার হ্যান্ড গ্লাভসটা একটা পড়ে গেছে, আমি সার্চিং। বলছি ওকে ডোন্ট ওরি। তো বললো যে ঠিক আছে, তুমি তোমার নাম আর ফোন নাম্বার লিখে দিয়ে যাও, কেউ পেলে বা আমরা যদি পাই তোমাকে পাঠিয়ে দেবো। আমি বললাম এটা আবার কী ব্যাপার, ঠিক আছে। তো আমি আমার নাম, ঘরের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমি চলে গেলাম। পরের দিন আমি অফিসে আছি, হঠাৎ করে আমার কল এসছে লোকাল নাম্বার থেকে। বললাম কী হলো, বলা হচ্ছে ইজ ইট আনন্দ মন্ডল? বললাম ইয়েস। বলছে উই ফাউন্ড ইউর গ্লাভস, উইল সেন্ড ইট টু ইউর মেল অ্যাড্রেস। ওরে বাবা! সো দেখলাম একদিনের মধ্যে আমার গ্লাভসটা পুরো পার্সেল করে একদম প্যাকেটের মধ্যে ঢুকিয়ে, একটা গ্লাভস বা হাতের গ্লাভস ছিল, পুরো একদম পার্সেল করে আমার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। তো এরকম ধরনের টুকটাক করে অনেক ইনসিডেন্ট আমার মানে ইয়ে আছে। মানে চোর তো ছেড়ে দাও, চুরি করা তো কোনো সিনই নেই, কিন্তু মানুষ প্রচুর কর্মঠ। মানে একদিনে যদি কিছু ভেঙে যায়, পরের দিন সেটা ওরা পুরো একদম রেডি করে দেবে। একটা ব্রিজ একদিনে ভেঙে গেলে, পরের দিন ওইখানে ব্রিজটা রেডি, মানে এত কর্মঠ। সকাল 6টায় আমাদের ঘুম থেকে উঠতে প্রার্থনা করতে করতে আমি শুনতাম রাস্তাতে টকটক করে আওয়াজ হতো। মানে 7টা 8টার মধ্যে এত পাংচুয়াল, অফিসে যাওয়া থেকে শুরু করে যে কোনো কাজ থেকে, মানে টাইমে একদম টাইমে। প্রচুর খাটতে পারে, কিন্তু অত খাটতে মানে আমাদের পক্ষে সম্ভব না, ইন্ডিয়ানদের পক্ষে অত সম্ভব না, কিন্তু তা সত্ত্বেও করতাম, লেগে থাকতাম। তো তখন আমি ভেবেছিলাম বাবা, জাপানে গিয়ে কাজ করার মতো জায়গা নয়, জাপানে গিয়ে তুমি এনজয় করো, ঘোরাফেরা করো, ঠিক আছে, কিন্তু কাজ করার জন্য জায়গা নয়। ওরা একটা ইনসিডেন্ট হয়েছিল। তো এরকম করে টুকটাক করে আরও অনেক ইনসিডেন্ট মনে পড়ছে না। হ্যাঁ, জাপানের স্নোফল ছাড়া প্রত্যেকটা সিজন এত সুন্দর করে বোঝা যায়, সামার, উইন্টার, ফল, অটম, প্রত্যেকটা সিজন এত প্রমিনেন্ট কোথাও আমি দেখিনি। মানে জাপানের মতো ফল কালার তো হয় না, বাদ দাও। তো জাপানে তোমার এতে অটমের টাইমে যেগুলো কি ফুলগুলো হয় জানো, চেরি ব্লসম। এত সুন্দর চেরি ব্লসম হয়, গাছগুলো একদম পুরো ভর্তিতে হয়ে যায় চেরি ব্লসমে, আর নিচে সবাই বসে থাকে, সব পিকনিক করতো, এরকম ধরনের একটা জায়গায় এত সুন্দর চেরি ব্লসম হয়। তো মানে আর এত সিনিক ভিউ জাপানে, তো এরকম সিনিক ভিউ আমি কোথাও দেখিনি। ইউএসএর মধ্যে এত সিনিক ভিউ আমি দেখিনি। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, সপ্তাহে 2-3 বার করে আর্থকোয়েক হবেই। এমন আর্থকোয়েকের ফোবিয়া ধরে গেছিলো আমাদের মাথায়, মানে একটু নড়লে মনে হচ্ছে না কাঁপছে, এরকম ধরনের। তো আমি যেদিন জাপানের প্রথম দিন ল্যান্ড করেছিলাম, সেদিনই 7 আর্থকোয়েক হয়েছিল, ম্যাগনিটিউড 7 ছিল। তো একটা হোটেলের মধ্যেই একদম দেখছি পুরো একদম পেন্ডুলামের ক্যান্ডেল লাইটটা এখন দুলছে। সেদিন থেকেই শুরু হয়েছে, যতদিন ছিলাম। মানে মাসে তো 3-4 বার কমন, সপ্তাহে 1-2 বার করে ছুঁই করে হবেই। 5 তো মিনিমাম, 4 মিনিমাম, এরকম। কিন্তু তার সত্ত্বেও ওদের টেকনোলজি এত মানে স্ট্রং, প্রত্যেকটা বাড়ির নিচে এমন করে ইনফ্রাস্ট্রাকচার বানানো, চাকার মধ্যে প্ল্যাটফর্ম করে পুরো একদম বিল্ডিংটা বসানো। তো যখন আর্থকোয়েক হয়, তখন কি পুরো বিল্ডিংটা এই চাকার সঙ্গে রোল করে এরকম করে নড়ে, কিন্তু বিল্ডিংটা ব্রেক হয় না। মানে টোকিও, আর তোরা টোকিও স্টেশন, ওইখানে এত ফেমাস স্টেশন, মানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে 13 না 14 তলা শুধু নিচে টোকিও স্টেশন আছে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে। মানে নিচে তুমি সাবওয়ে দিয়ে নেমে যাচ্ছে, এরকম তুমি উপরে ওঠো সিঁড়ি দিয়ে 3-4 তলা, 5 তলা, 6 তলা, সেখানে আন্ডারগ্রাউন্ডে 3-4 তলা, 5 তলা, একটা লেভেলের মধ্যে একটা স্টেশন। আর সেই স্টেশনে ট্রেন আসছে, ট্রেন বেরোচ্ছে, মানে পুরো মাকড়সার জাল। মানে এরকম ধরনের মানে ট্রেনের মানে কমিউনিকেশন, এরকম ধরনের রেল রোড আমি কোথাও দেখিনি। অনেক কিছু হয়েছে জাপানে, অনেক কিছু হয়েছে। আর কিন্তু আরেকটা প্রবলেম, সমস্ত কিছু জাপানিজে লেখা থাকতো, কোনো কিছু মানে আমি পুরো বুঝতে পারতাম না যে কী লেখা। আনটেনলি তুমি ভিতরে গিয়ে ঢুকে দেখছো এটা কী। সেম জিনিস হতো গ্রসারির ক্ষেত্রে, হতো সমস্ত বাইরে লেখা থাকতো জাপানিজে, কোনো কিছু ইংলিশে কোনো কিছু লেখাই থাকতো না। আর লোকজন খুব বসতেও কম, ইংলিশে খুবই কম লোকে কথা বলতো। তো তোমার ওইখানে অনেক ই করতো, যেন শিখে নিত জাপানিজ ওয়ার্ড, তা থেকে কমিউনিকেশন বা কথা বলা বা কিছু বোঝা, তো ওইগুলো খুব ইজি হতো।
তো এত ভালো সত্ত্বেও তুমি তো ওখানে ওইখানে কেন? জাপানিজ হচ্ছে ইয়েন ভ্যালু, কারেন্সি হচ্ছে ইয়েন। তো ইয়েন ভ্যালু ইন্ডিয়ার থেকে কম, কিন্তু যেহেতু ওই জাপানের এত লোন আছে জাপান গভর্নমেন্টের, তো ওই জন্য ওদের ইয়েন ভ্যালু কম। তো তোমার এখানে 1000 ইয়েন হতো, মানে 1000 ইয়েন মানে এখানে $10 মতো। একটা লাঞ্চের জন্য 1000 ইয়েন খরচা করতো, আর এখানে সবাই স্যালারি মিলিয়ন্স, মানে ইয়েন মানে তো এরকম মিলিয়ন্সের স্যালারি হতো। তাহলে সেটেল হলো না কেন? এত ভালো না, বলছো। মিলিয়ন্সের ইয়েনের স্যালারি, ডলারের স্যালারি নয়। না বলছি না, অটম ভালো, স্প্রিং ভালো, কিন্তু ওই উইন্টার ভালো। আজকে কিন্তু কাজ প্রচুর কাজ, মানে মানে এমপ্লয়িজ মানে ক্লায়েন্ট মানে ওইখানের এমপ্লয়াররা যেরকম খাটতো, নিজেরাও যেরকম খাটতো, ওদের এক্সপেকটেশন থাকতো যে আমরাও যেন ওদের সঙ্গে সঙ্গে একই তালে খাটি। শনিবার রবিবার কোনো ছুটির কোনো এ নেই, মানে সকাল থেকে সন্ধ্যে যখন ইচ্ছা কল, এটা চলছে না সেটা চলছে না, ফোনের মধ্যে বসে থাকো, কাজ করো কাজ করো কাজ করো, কাজ ছাড়া ওদের কিছু নেই। কিন্তু একটা থাকতো, সুবিধা থাকতো, আমরা তখন আমি কগনিজেন্টে ছিলাম, তো কগনিজেন্টের মাধ্যমে যখন আমি কাজ করতাম, তখন ম্যানেজার থাকতো, তখন নিয়ে যেত, চলো এটা সেটা সাকে না কি সব ফেমাস ছিল, তো ওই সব চলো গিয়ে একটু দোকানে বসে যা খাওয়া যাক এরকম ধরে। তো ওদের ওই করে অনেক কিছু খাওয়ার আমি এক্সপেরিমেন্ট করেছিলাম, কিছু খাওয়ার ভালো ছিল। আর ওরা কি প্রচণ্ড হেলদি জিনিস খায়, প্রচণ্ড হেলদি ফুড খায়, মানে আমাদের মতো অবশ্য তেল ঝাল ভাজাভুজি কিছুই খায় না। সিউইড থেকে শুরু করে লিকুইড জুস, সুশি মানে ফেমাস। আর প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে কোনো অরিজিনাল ফুড থাকতো না, তো যে কোনো ফুড কোর্টের মধ্যে সামনে যে ডিসপ্লে, ওই ডিসপ্লেগুলো সব প্লাস্টিকের খাবার রাখা থাকতো, কিন্তু বাদ থেকে দেখে মানে অ্যাজ ইট ইজ অরিজিনাল খাবার। তো ওই খাবার চুজ করে তোমাকে বলতে হবে যে কোন খাবারটা নেবে, তো আমরা হাত দিয়ে দেখাতাম দিস ফুড, তো ওরা ভিতর থেকে অরিজিনাল ফুড বার করে এনে দিত, সার্ভ করতো লাঞ্চ টাইমে। তো এরকম করে অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপিরিয়েন্স জাপানে, কিন্তু আরেকবার পরে ভবিষ্যতে সুযোগ পেলে নিশ্চয়ই যাওয়া যাবে। তোমার মেয়ে এখন বলে যে তুমি গেছো কেন পাপা, আমি কেন গেলাম না? না, জাপানে আমার অনেক ফ্যামিলি বন্ধুরাও আছে এখনো পর্যন্ত, আর জাপানিজও কিছু আছে, তো তাদের সঙ্গে আমাদের এখনো ভালো কন্ট্যাক্ট আছে। তো সেরকম কোনো মনে হলে চলো ঘুরে আসি জাপান। তো হিরোশিমা নাগাসাকি গেলে না কেন? ফেমাস। ওইখানে আমি যেতে যেতেও যাইনি, তো ওইখানে এখনো পর্যন্ত নাকি রেডিয়েশন আছে, তো ওই এরিয়াটা এখনো পর্যন্ত রেডিয়েশন এরিয়া, মানে বলে নেই, কিন্তু ওইখানে একবার এরকম হয়েছিল পাশে ঘুরতে যাওয়ার সময়, কাছাকাছি যায়নি কিন্তু অন্য একটা এরিয়া গেছিলাম, তো ট্রেন লাইনের পাশে লেখা আছে রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভ এরিয়া বলে, পুরো প্লাকারে লেখা থাকে। লোকজন তো থাকছে। আর কিন্তু ওদের জাপানিজের যে কোনো প্রোডাক্ট এত টেকসই, মানে এত কোয়ালিটি, মানে চোখ কান না বুঝে মেড ইন জাপান লেখা থাকলে একদম আরামসে নিতেই পারবে। মানে জাপানের মতো জিনিস, মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তোমার যন্ত্রপাতি থেকে শুরু করে মেকানিক্যাল এনি ইনস্ট্রুমেন্ট, তোমার কি বলে প্রথম যখন জাপানের যে কি বলে এয়ার ইন্ডিয়াতে যখন কি ক্যামেরা ছিল মেড ইন জাপান, ওটা তোমার ইয়ে ছিল ফুজি, ফুজি তোমার এরও ছিল, এয়ার কন্ডিশনিং এর যেটা ছিল মেড ইন জাপান, যেগুলো মানে চোখ কান বুঝে তুমি নিতে পারো তখন ছিল। আর মাউন্ট ফুজি ওরা যে পয়সা নেয়, সেই পয়সার কোয়ালিটি একদম এক্স্যাক্টলি তুমি সেই জিনিস পাবে, না কম না বেশি। মাউন্ট ফুজি গেছো না? সেটা মাউন্ট ফুজিটা আমার মিস হয়ে গেল, যেদিন আমি ল্যান্ড করেছিলাম সেদিন আমার রুমমেটরা অলরেডি চলে গেছিল, তো ওটার জন্য মিস হয়ে গেছে মাউন্ট ফুজি। ওইগুলো সব আমাদের জন্য পড়ে কিন্তু আমার আটাও মনে আছে, প্রথম দিনই আমার অবস্থা খারাপ হয়ে গেল যখন জাপান লোককে আমি ল্যান্ড করি। তো এখানে ইমিগ্রেশনে আমি চাল নিয়ে গেছিলাম ইন্ডিয়া থেকে, তো চালটা প্যাকেটের মধ্যে যেহেতু নিয়ে গেছিলাম, তো ওদেরকে দেখাতো ইমিগ্রেশনের সময়, তো তুমি চাল নিয়ে এসছো, আচ্ছা দেখাও, তো ওরা থ্রো করেনি চালটা, তো চালটা আমার দেখেছিল, দেখে আমি সাইডে রেখেছিলাম, আমি কি করেছিলাম, কি হয়েছিল ওই হ্যান্ডব্যাগটা পুরো আমি রেখে দিয়েছিলাম, ওটা রেখে আমি বাইরে চলে এসেছিলাম, এয়ারপোর্টের বাইরে এসে আমি বাস ধরবো এরকম ধরনের সিটির মধ্যে আসার জন্য, হোটেলে আসার জন্য, দেখি আমার ব্যাগটা নেই, ওই ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট ছিল, পয়সা ছিল, সব কিছু ছিল। কিন্তু এত ভালো কান্ট্রি, আমি গিয়ে জাস্ট সিকিউরিটিকে বললাম যে মেবি আই হ্যাভ কেপ্ট দ্য ব্যাগ সামওয়্যার নিয়ার দ্য ইমিগ্রেশন ইন দ্য সিকিউরিটি চেক আপ। তো আমাকে উল্টো দিক দিয়ে, যেদিকে বেরোনোর জায়গা সেই দিক থেকে আমার ঢুকিয়ে নিয়ে গিয়ে যেখানে আমি খুলেছিলাম ব্যাগটা, দেখেছিলাম চালটা, সেইখানে আমার দেখলাম ব্যাগটা রাখা আছে। এটা মানে ইন্ডিয়া হলে বা অন্য কোনো জায়গা হলে কতখানি সম্ভব হতো আমার জানা নেই, কিন্তু এরকম জিনিস আমার প্রথম দিনই এত সুন্দর লেগেছিল যে বাবা আমার ব্যাগটা রয়ে গেল, আমার পাসপোর্ট, টাকা সব কিছু ছিল ওর মধ্যে। তো এরকম ধরনের মানুষজন জাপানে, মানে খুবই ফেথফুল, খুবই অনেস্ট, খুবই মানে পাওয়ারফুল, খুবই মানে পারিশ্রমিক মানুষ। এই তো পেছনে এই যে কি খেয়েছে একটু সবাইকে বলে দিই, আইসক্রিম খেয়েছে ছেলে। হ্যাঁ, একটা কলা খাওয়াতে পারি না, কিছু খাওয়াতে পারি না। হ্যাঁ, দিদির আইসক্রিমটা, ওই যে দিদি গুণধর দিদি আইসক্রিম দিয়ে গেছে। যাকে তোমার হচ্ছে জাপানে শর্ট করে আমি বলে দিলাম মোটামুটি শেষ। আমি একটু খেয়েছি আর ভাই অর্ধেক খেয়ে নিয়েছে, ভাই আমি কিনে দেবো। মা দিদি রেগে গেছে। আপনাদের কেমন লাগলো গল্পটা শুনে? না, এটা কোনো গল্প নয়,
বাস্তবে সত্যি হয়েছিল। আমি মনে হয় শুনি, জানেন, সত্যিকারে এমন দেশ হয়, কত অনেস্ট লোক, মানুষের ফিলিংস কত বোঝে। বলি তো, একবার হলো নিজের স্বচক্ষে জাপান শহরটাকে সত্যি আমারও দেখার বড্ড ইচ্ছে। তবে কবে যাব, কবে হবে, আদৌ হবে কি না সেটা জানি না। তবে ভালো ভালো গল্প শুনে বড্ড যে দেখার ইচ্ছে। আচ্ছা, আরও একটা ইনফরমেশন দিই, সেটা আমি ওর কাছ থেকে জানতে পেরেছি। আমাদের ওয়াশিংটন ডিসিতে, যেটা আমাদের ক্যাপিটাল আমেরিকার, সেখানে তো আপনার চেরি ব্লসমের গাছগুলো দেখেছেন। বিশেষত্ব যারা আমেরিকায় রয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। আমাদের দেশে যারা রয়েছেন, আমি একটু সংক্ষেপে বলি। আমাদের ওয়াশিংটন ডিসিতে খুব সুন্দর চেরি ব্লসমের একটা জায়গা আছে। সবাই চারধারে একটা মাঝখানে লেক বা কিছু তো একটা আছে, আমি শুধু ছবিতে দেখেছি, আমরা যাইনি। সেইটা চারধারে পুরো গাছগুলো লাগানো চেরি ব্লসমের। সাদা গোলাপি রঙের ফুলগুলো সত্যি ভারী সুন্দর লাগে। ওই জন্য এইখানে ওয়াশিংটন ডিসিতে ওই চেরি ব্লসমের গাছ দেখার জন্য বহু লোক, বহু পর্যটক যান ওখানে। কিন্তু জানেন কি, ওই গাছগুলো প্রথম যখন লাগানো হয়, ওটা কিন্তু আমেরিকার নয়। মানে আমেরিকাতেই ওই গাছগুলো লাগানো হয়নি প্রথমে। ওই গাছগুলোকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল, যেটা জাপান থেকে এসেছিল। মানে জাপান থেকে গিফট করে গাছগুলো আমেরিকাকে দেওয়া হয়েছিল। ভাবতে অবাক লাগছে না? মানে বলতে পারেন ওই চেরি ব্লসমের গাছটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথম জাপানেই হয়। জাপান থেকে ওনারা গিফট হিসেবে আমেরিকায় দেয়। 1902 সালে মনে হয় প্রথম ওইখান থেকে গাছগুলো এসে এইখানে লাগানো হয়ে থাকে। ব্যাস, তারপরেই আস্তে আস্তে গাছের উৎপত্তি, মানে এখানে ওখানে আমরা এই গাছগুলো দেখতে পাই। কিন্তু চেরি ব্লসমের অ্যাকচুয়ালি গাছের উৎপত্তি যদি আপনারা ধরেন, তাহলে কিন্তু সেটা জাপান। কি অঝোরে স্নোফল হচ্ছে দেখুন। আজকের এই জাপানের অভিজ্ঞতা স্পেশাল ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আজকের এই ব্লগটা মানে অনিন্দর মুখে গল্পগুলো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরম লেগেছে। এই যে অনিন্দর একটা ফটো জাপানে তোলা, ভাবলাম আপনাদের সকলের সাথে শেয়ার করি। ছোট ছোট করে তখন অনেক ফটো তুলতো, মানে মোটামুটি আমার কাছে যেগুলো আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টোকিওতে থাকতো, মানে টোকিওতেও অনেক ঘোরাফেরা করেছে, আরও এদিক ওদিক ওই জাপানের নামগুলো বলে, আমার না ঠিক মনে নেই। তবে এই যে কালিকরা যারা ছিলেন, তাদের মধ্যে এই যে একজন দাদা সুমিত দা আমাদের এখানেই থাকে। ভাবুন, কোথায় বন্ধু, কোথায় আবার দেখা হয়ে যায়। ব্যাস, আমি শুধু বসে বসে এখানে এই সিনারিগুলোই দেখতে থাকি। যেদিন সৌভাগ্য হবে সেদিন না হয় জাপানে যাব। আপাতত অনিন্দর স্মৃতিতে মোড়া কয়েকটা ফটো আপনাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।